কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যে তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলছো, এই দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু 21শে সেপ্টেম্বর তারিখ থেকেই তোমাদের শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের জার্নি কিন্তু শুরু হচ্ছে তোমাদের 21 তারিখ থেকে। তো দেখো, তোমরা যারা এই থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলছো আর অলরেডি তোমরা এখনো অনেকেই প্রিপারেশন বা প্রস্তুতি সম্পূর্ণ কমপ্লিট করতে পারোনি, অর্থাৎ সিলেবাস কমপ্লিট করতে পারোনি। তথাপি আমি দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার যাদের ভূগোল সাবজেক্ট আছে, আজকে যেই লাইভ ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটি তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের 12 ক্লাসের থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য দেখো তোমাদের আজকের সামনে একটি লাইভ ক্লাস নিয়ে আমি হাজির হলাম। দেখো, এই ক্লাসটিতে তোমরা যারা যারা এই মুহূর্তে আছো, তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে। সেই এমসিকিউর আমি প্রশ্ন বলবো, অপশন বলবো এবং উত্তরগুলোর সঙ্গে সঙ্গে উত্তরগুলো থাকবে। ঠিক আছে, 4টে অপশন থাকবে, তার মধ্যে পাশে উত্তর লেখা থাকবে এবং কিছু কিছু কোয়েশ্চেনগুলো উত্তরগুলো আমি তোমাদের একটু মানে এক্সপ্লেনেশন করব, ব্যাখ্যা করে তোমাদের কিন্তু বলে দেবো। তো এই মুহূর্তে যারা যারা আছো, আমাকে একটু তোমরা প্লিজ একটু কমেন্ট করো। এই মুহূর্তে যারা আছো, অর্থাৎ অনেকদিন পর তোমাদের সামনে লাইভে হাজির হলাম। এরপরে আমি পরপর তোমাদের প্রত্যেক সপ্তাহে আমি লাইভ তোমাদের দেব। যারা আছো একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও এবং তোমরা সাউন্ড শুনতে পারছো কিনা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, তোমরা এই মুহূর্তে যেই স্ক্রিনে, যেই থাম্বনেল বা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু লাইভ চলছে 2026 সালে, অর্থাৎ তোমরা যারা যারা তোমরা পরীক্ষা দিতে চলছো থার্ড সেমিস্টারের জন্য। এবং এটি কিন্তু রয়েছে তোমাদের ভূগোলের ইউনিট 4। ইউনিট 4 এর মধ্যে রয়েছে কিন্তু হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল, ঠিক আছে, বা বায়ুমণ্ডল। এখান থেকে থাকছে তোমাদের এমসিকিউ উত্তর, আজকে লাইভ সাজেশন এমসিকিউ উত্তর। তো চলো, এটি রয়েছে কিন্তু তোমাদের পার্ট 1। পরপর আমি দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা যারা আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। সরি, সাউন্ড শুনতে পারছো কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, তো চলো আমি পরপর দেখে নিচ্ছি তোমাদের লাইভ ক্লাস ভূগোল থার্ড সেমিস্টার। দেখো, এখানে রয়েছে তোমাদের ভূগোল, আর সেই সঙ্গে থার্ড সেমিস্টার রয়েছে এমসিকিউ উত্তর। তো এখানে রয়েছে ইউনিট 4 থেকে পার্ট 1। পার্ট 1 এর মধ্যে রয়েছে, দেখবে, সমুদ্রের তলদেশের গঠন। তো সমুদ্রের তলদেশের গঠনের মধ্যে আমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এখানে, মহাসাগরের সব থেকে অগভীর অংশ কোনটি? দেখো, আমরা জানি যে মহাসাগর রয়েছে, তোমরা যারা সমুদ্রে গেছো তোমরা অনেকটা জানবে যে সমুদ্রের তো বিশাল, মানে পৃথিবীর বলা যায় 4 ভাগের মধ্যে 3 ভাগই জলভাগ। ঠিক আছে, এই জলভাগ বা যে রয়েছে সাগর মহাসাগর রয়েছে, সেই মহাসাগরের সব থেকে অগভীর, মানে গভীর নয়, সেই অগভীর অংশ কোনটি? এখানে অগভীর বলেছে, তার মানে অগভীর অংশ হলো কিন্তু মহীসোপান। এই মহীসোপানের গভীরতা কিন্তু 200 মিটার। এটা মাথায় রাখবে, 200 মিটার, 200 মিটার বা 100 ফ্যাদম, 200 মিটার বা 100 ফ্যাদম। ওকে, আর সেই সঙ্গে বলে বলে দিচ্ছি এর গড় গভীরতা, মানে এর মানে এর কৌণিক, অর্থাৎ এর বলা যায় ঢাল, এর ঢাল কিন্তু 1 ডিগ্রি বা তারও কম, 1 ডিগ্রি বা তারও কম এর ঢাল কিন্তু। ঠিক আছে, আর গভীরতা কিন্তু 200 মিটার এভারেজ। আর বলতে পারো এর বিস্তার 75 মিটার। ওকে, কোথাও বেশি কোথাও কম রয়েছে। চলো, এরপরে এর উত্তর কিন্তু হলো মহীসোপান। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো, সেকেন্ড কোয়েশ্চেন, মহীসোপানের পরবর্তী খাড়া ঢালযুক্ত অংশকে কি বলে? একটা চিত্র আমি তোমাদের এখানে হালকা করে একটি চিত্র এঁকে দিচ্ছি। দেখো, এটি রয়েছে আমাদের ভূপৃষ্ঠ, রয়েছে আমাদের পার্বত্য অঞ্চল, এটি সমভূমি রয়েছে, আর এটি রয়েছে সমুদ্রের স্বল্প ঢালযুক্ত অঞ্চল। এরপরে খাড়া ঢালযুক্ত অঞ্চল রয়েছে। তো দেখো, এই যে স্বল্প ঢালযুক্ত অঞ্চল যেটি রয়েছে, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয় মহীসোপান। এটাকে কিন্তু বলা হয় মহীসোপান। দেখে নাও, মহীসোপান। ওকে, আর এই মহীসোপানের পরবর্তী যে খাড়া ঢাল রয়েছে, তাকে বলা হয় কিন্তু মহীঢাল। আমি এখানে লিখে দিচ্ছি ঢাল। ঠিক আছে, তো এই খাড়া ঢাল অর্থাৎ বলবে মহীসোপানের পরবর্তী যে খাড়া ঢালযুক্ত অঞ্চলকে বলা হয় মহীঢাল। ঠিক আছে, অর্থাৎ মহীসোপানের পরবর্তী অংশ হলো মহীঢাল, তার মানে উত্তর কিন্তু হবে মহীঢাল। ওকে, এরপরে রয়েছে তোমাদের 3 নম্বরে অ্যাবেসাল প্লাইন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। অ্যাবেসাল প্লেন এর অপর নাম কি বা বাংলা রূপ কি? এর বাংলা রূপ হলো গভীর সমুদ্রের সমভূমি, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, গভীর সমুদ্রের সমভূমি। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি রয়েছে তোমাদের 4-এ
4-এ রয়েছে কন্টিনেন্টাল শিফট মানে মহীসোপান। এই মহীসোপানের বাংলা মানে কন্টিনেন্টাল শিফট, এটি একটি ইংলিশ শব্দ। এর বাংলা নাম কি? এর বাংলা নাম কিন্তু মহীসোপান। ওকে, এর বাংলা নাম মহীসোপান। যারা আছো একটু কমেন্ট করো। যারা উচ্চ মাধ্যমিক তোমরা থার্ড সেমিস্টার তোমরা পরীক্ষা দিতে চলছো, এই থার্ড সেমিস্টার জিওগ্রাফি তোমাদের কিন্তু লাইভ তোমাদের চলছে। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখবে, সেই সঙ্গে তোমাদের কিন্তু উত্তরগুলো বলে দিচ্ছি, ব্যাখ্যাও করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে 5 নম্বরে কন্টিনেন্টাল স্লোপ। স্লোপ কথার মানে কিন্তু ঢাল। এই কন্টিনেন্টাল স্লোপ এর বাংলা রূপ কি? মহীঢাল। একটু আগে বলেছিলাম কিন্তু চিত্রে, মহীঢাল। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি আমি তোমাদের 6 নম্বরে কন্টিনেন্টাল রিস। রিস মানে উত্থান। কন্টিনেন্টাল মহীসোপানের যে উত্থান হয়, সেই উত্থান কোথায় অবস্থিত? অর্থাৎ উত্থান কোথায় বলতো? মহীঢাল। মহীঢাল এবং গভীর সমুদ্রের মাঝামাঝি অংশে। দেখো মহীঢাল, এই যে দেখে নাও, এই যে মহীঢাল, এই যে মহীঢাল রয়েছে আর মহীসোপান রয়েছে, এর মাঝামাঝি অঞ্চলে কিন্তু ভূমির উত্থান ঘটে। ওকে, তার মানে ক্লিয়ার যে মহীঢাল এবং গভীর সমুদ্রের সমভূমির মাঝখানে কিন্তু এই যে কন্টিনেন্টাল রিস, মহীসোপানের উত্থান কিন্তু ঘটে থাকে। এরপরে তোমাদের দেখে নিচ্ছি 7, মহীসোপান প্রধানত কোন সম্পদে সমৃদ্ধ? দেখো মহীসোপান অঞ্চলে প্রচুর পরিমাণে টিন রয়েছে, আকরিক লোহা রয়েছে, কয়লা রয়েছে, তারপরে বিশেষ করে খনিজ তেল তেল রয়েছে, এগুলো রয়েছে। তাহলে মহীসোপানে প্রধানত কোন সম্পদে সমৃদ্ধ? উত্তর কিন্তু হবে মেইন মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ, অন্যান্য সম্পদও রয়েছে কিন্তু মেইনলি কিন্তু মৎস্য সম্পদ। এরপরে 8 নম্বরে রয়েছে দেখো সমুদ্রের গভীরতম খাদ কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? দেখো সমুদ্রে আমরা জানি গভীর সমুদ্র বলো বা উপকূলবর্তী অঞ্চলে বলো, সেই গভীর সমুদ্রের যে মহীখাত রয়েছে, সেই মহীখাত সৃষ্টির প্রক্রিয়া কি? দেখো মহীখাত সৃষ্টির প্রক্রিয়া হলো প্লেটের চলন, ঠিক আছে? প্লেটের চলন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, প্লেটের চলন। তোমরা জানো যে অভিসারী প্লেট রয়েছে, অপসারী প্লেট রয়েছে। তো এই যে প্লেটের চলনের ফলে কিন্তু কি হয় বলতো? গভীর সমুদ্রের মহীখাতের তৈরি হয়, অর্থাৎ বলতে পারো খাদ। মহীখাত না, অ্যাকচুয়ালি খাদ, গভীর খাদ তৈরি হয়। 9 নম্বরের কোশ্চেনে রয়েছে দেখো তোমাদের মহাসাগরের বিস্তৃত সমতল অঞ্চলকে কি বলা হয়? দেখো মহাসাগরের বিস্তৃতি যে সমতল ভূভাগ রয়েছে বা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলকে কিন্তু বলা হয় কি বলতো? সেই অঞ্চলকে বলা হয় গভীর সমুদ্রের সমভূমি। অর্থাৎ মহীঢালের পরবর্তী যে অংশ রয়েছে, সেই অংশকে বলা হয় গভীর সমুদ্রের সমভূমি। অর্থাৎ তোমাদের বি সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের মহীসোপানের গড় গভীরতা কত? দেখো প্রথমেই বলেছিলাম মহীসোপানের গড় গভীরতা কিন্তু 200 মিটার। যারা পারবে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে। 11তে বলা হয়েছে মহাসাগরের তলদেশে সর্বাধিক বিস্তৃত অংশ কোনটি? দেখো মহাসাগরের সব থেকে বিস্তৃত বা স্প্রেডিং, সেই বিস্তৃত অংশ কিন্তু গভীর সমুদ্রের সমভূমি। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? চলো আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 12তে রয়েছে মহীসোপান কোন ভূভাগের সম্প্রসারিত অংশ? দেখো মহীসোপান কোন ভূভাগের সম্প্রসারিত অঞ্চল? উত্তর কিন্তু হবে মহাদেশ। মহীসোপান হলো যে সোপান, সেই মহীসোপান হলো মহাদেশের সম্প্রসারিত অংশ। বোঝা গেল? এরপরে রয়েছে তোমাদের 13, দেখো মহাসাগরীয় খাত সাধারণত কোথায় গঠিত হয়? দেখো মহাসাগরীয় খাত কিন্তু গঠিত হয় প্লেট সীমানায় বা প্লেট বাউন্ডারিতে, ঠিক আছে? প্লেট সীমানা বা প্লেট বাউন্ডারিতে এই মহীখাত কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে তোমাদের 14তে রয়েছে মহীঢালের ঢাল কেমন হয়? মহীঢালের ঢাল একটু আগে বললাম, এটি সোপান রয়েছে। এরপরে রয়েছে মহীঢাল। এই মহীঢাল কি হয়? দেখো মহীঢাল কিন্তু খাড়া হয়। তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, মহীঢাল খাড়া হয়। চলো এরপরে রয়েছে তোমাদের 15, রয়েছে গভীর সমুদ্র সমভূমিতে প্রধানত কি সঞ্চিত হয়? দেখো গভীর সমুদ্রের সমভূমিতে প্রধানত সূক্ষ্ম পলিকণা রয়েছে, আগ্নেয় কণা রয়েছে। সেই পলিকণা কিন্তু দেখো সব থেকে বেশি সঞ্চয় হয় গভীর সমুদ্রের। এখানে গভীর সমুদ্রের সমভূমির কথা বলা হয়েছে। এরপরে 16তে রয়েছে মহীভাগের যে উত্থান হয়, সেই মহীভাগের উত্থান গঠনের প্রধান কারণ কি? দেখো প্রধান কারণ কিন্তু নদীবাহিত পলির সঞ্চয়। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার।
এরপরে 17তে বলা হয়েছে পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত কোনটি? দেখো, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হলো গভীরতম খাত, অর্থাৎ এটি রয়েছে প্রশান্ত মহাসাগরে। ওকে, এরপরে রয়েছে তোমাদের 18তে বলা হয়েছে মহাসাগরের তলদেশের কোন অংশে তেল, তেল মানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়? প্রথমেই বলেছিলাম আলোচনার প্রসঙ্গে মহীসোপান অঞ্চলে। মহীসোপান অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু দেখো খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের পিডিএফ। তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা যারা সেপ্টেম্বর তারিখে অর্থাৎ 21 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তা তোমাদের যাদের ভূগোল রয়েছে থার্ড সেমিস্টার, পিডিএফ যারা নেবে অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে। 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর এই নাম্বারে তোমাদের দেখো 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 115 টাকা। পেমেন্ট করে তোমাদের হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে আমি তোমাদের পাঠিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর জেরক্স করে নিতে পারবে। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের দেখো 19 নাম্বারের মধ্যে রয়েছে মহাসাগরের তলদেশ সম্পর্কে প্রথম কোন বৈজ্ঞানিকের ধারণা পাওয়া যায়? অর্থাৎ মহাসাগরের তলদেশ, তলদেশ মানে তলদেশ, যা মানে সি ফ্লোর স্প্রেডিং মানে সমুদ্রের তলদেশ, ঠিক আছে? তো সেই তলদেশের সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক ধারণা পাওয়া যায় কোন যন্ত্রের সাহায্যে, মানে কোন যন্ত্রের সাহায্যে আমরা ধারণা পেতে পারি? এখানে কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের উত্তর কিন্তু হবে সোনার, ঠিক আছে? এই সোনার বলে একটি যন্ত্র রয়েছে, এই সোনার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। ওকে, এরপরে রয়েছে দেখো 20 নম্বরের কোশ্চেন। 20 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে মহাসাগরের সব থেকে গভীরতম অংশ কোনটি? মহাসাগরের সব থেকে গভীরতম অংশ হলো মহীখাত, ঠিক আছে? মহাসাগরীয় খাত, মহাসাগরীয় খাত অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে 21 রয়েছে মহাসাগরের তলদেশের সব থেকে বিস্তৃততম অংশ কোনটি? গভীর সমুদ্রের সমভূমি। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গভীর সমুদ্রের সমভূমি। কোশ্চেনটি কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটি পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এরপরে চলে রয়েছে তোমাদের 22 রয়েছে মহীসোপানের গড় গভীরতা কত? দেখো, মহীসোপানের গড় গভীরতা কিন্তু 200 মিটার। এই 200 মিটার কিন্তু মহীসোপানের গড় গভীরতা, প্রথমেই বলেছিলাম। আর ঢাল কিন্তু 1 ডিগ্রির কম। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের 23 রয়েছে মহীসোপান মূলত কোন ভূভাগের সম্প্রসারিত অংশ? দেখো, মহীসোপান কিন্তু মূলত মূলত কোন ভূভাগের সম্প্রসারিত অংশ? এটি কিন্তু মহাদেশের সম্প্রসারিত অংশ হলো কি বলতো? এই মহীসোপানের ভূভাগ। তার মানে বোঝা গেল উত্তর কিন্তু হবে তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো মহীসোপানের পরবর্তী খাড়া ঢাল অংশকে কি বলা হয়? এটি কিন্তু অনেকবার বলা হয়েছে মহী ঢাল বলা হয়। চলো এরপরে রয়েছে দেখো কন্টিনেন্টাল রিজ, এর অপর নাম কি? কন্টিনেন্টাল রিজ এর অপর নাম কিন্তু মহী উত্থান বা মহীভাবকের মহীসোপানের উত্থান, ঠিক আছে? মহীসোপানের উত্থান বা মহাদেশের উত্থান। কন্টিনেন্টাল কথার মানে হলো মহাদেশ, এই মহাদেশের উত্থান মানে কন্টিনেন্টাল শিফট কথার মানে রিস মানে কিন্তু উত্থান। কন্টিনেন্টাল কথার মানে মহাদেশ, মহাদেশের উত্থানের বাংলা হলো মহাদেশের উত্থান। এরপরে চলো রয়েছে তোমাদের পরবর্তী কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এই যে মহাদেশ যে রয়েছে সেই মহাদেশের উত্থান কোথায় অবস্থিত? দেখো, এটি কিন্তু উত্তর কিন্তু হবে মহীঢাল এবং গভীর সমুদ্রের মাঝামাঝি অঞ্চলে কিন্তু এই মহাদেশের উত্থান সংঘটিত হয়, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভিবিআই পরীক্ষার 99% কোশ্চেনটি আসার মতো কোশ্চেন। বলা হয়েছে অ্যাবেসাল প্ল্যান, এই অ্যাবেসাল প্ল্যানের অপর নাম কি? অ্যাবেসাল প্ল্যানের অপর নাম কিন্তু গভীর সমুদ্রের সমভূমি, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার, গভীর সমুদ্রের সমভূমি। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু এটি। আর কোন কোশ্চেনটি আসবে পরীক্ষায় সেটা আমি তোমাদের এই ভিডিওতে অবশ্যই বলে দেবো, তবে ওই কোশ্চেনগুলো তোমরা সব থেকে বেশি করে ফলো করবে, কারণ ওই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতোই কোশ্চেন। এরপরে দেখো কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে আমি একদম ক্লিয়ারলি তোমাদের বলে দেব। এরপরে রয়েছে 28 পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত কোনটি? এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, 85% কোশ্চেনটি আসার মতো। দেখো, মারিয়ানা খাত, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, এটি পৃথিবীর গভীরতম, এটি 10,132 মিটার, ঠিক আছে? 10,132 মিটার, অর্থাৎ তোমরা বলতে পারো প্রায় 11 কিলোমিটারের গভীরতা। ওকে,
সমুদ্র পৃষ্ঠ থেকে 11 কিলোমিটারের গভীরতা, বুঝতেই পারছো কোনো প্রাণী, কোনো জাহাজ, ডুবোজাহাজ এই গভীরতা কিন্তু পৌঁছাতে পারে না। এরপরে 29-এ রয়েছে দেখো তোমাদের মহাসাগরীয় খাত সাধারণত কোথায় সৃষ্টি হয়। দেখো তোমরা যারা আছো, তোমরা যারা এই লাইভ ক্লাস দেখছো, তোমরা কমেন্ট করো, তোমাদের প্রবলেম গুলো বলো, যে তোমাদের এই প্রবলেম রয়েছে এই তোমাদের ভূগোলের। দেখো উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী যে থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টার ভূগোলে তোমাদের কোন জায়গায় কোন প্রবলেম গুলো রয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। লাইভ ক্লাসে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই কমেন্ট গুলো অনুসারেই কিন্তু আমি ক্লাসগুলো, লাইভ ক্লাস হোক কিংবা রেকর্ডেড ক্লাস হোক, তোমাদের কিন্তু আমি দেবো। তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এনিওয়ে দেখো মহাসাগরীয় মহাসাগরীয় খাত সাধারণত কোথায় সৃষ্টি হয়। দেখো প্লেট প্লেট অবি প্লেট অভিসারী অঞ্চলে। দেখো প্লেট অভিসারী অঞ্চলে কিন্তু সৃষ্টি হয়। অভিসারী কথার মানে দুটি প্লেট, একটি প্লেট রয়েছে একটি প্লেট রয়েছে, এই দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে, ঠিক আছে, এই অঞ্চলে কিন্তু গভীর খাতের তৈরি হয়। এই অঞ্চলে কিন্তু গভীর খাত তৈরি হয়। অর্থাৎ অভিসারী প্লেট মানে দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে তখন গভীর খাতের সৃষ্টি হয়। এরপরে 30-এ রয়েছে মহীসোপান। মহীসোপান কোন সম্পদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেখো উত্তর কিন্তু হবে মৎস্য। প্রথমে রয়েছে মৎস্য, খনিজ তেল। এই দুটি খনিজ মানে এই দুটি সম্পদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিভিআই এই কোশ্চেন খুবই খুবই ভিভিআই 99% কিন্তু এই কোশ্চেন পরীক্ষা দেবে। এরপরে তোমাদের রয়েছে 31-এ মহিডালের মহিডালের ঢাল কেমন হয়। মহিডালের ঢাল অনেকবার বলেছি, এই ভিডিওতেই অনেকবার বলেছি, অতি খাড়া হয়। এরপরে 32-এ গভীর সমুদ্রের সমভূমিতে প্রধানত কি সঞ্চিত হয়। একটু আগে বলেছিলাম খুব সূক্ষ্ম সূক্ষ্ম পলি সঞ্চিত হয়। সূক্ষ্ম সূক্ষ্ম পলি সঞ্চিত হয় গভীর সমুদ্রের সমভূমিতে। সূক্ষ্ম সূক্ষ্ম পলি কিন্তু সঞ্চিত হয়, ঠিক আছে। গভীর সমুদ্রের সমভূমিতে সূক্ষ্ম সূক্ষ্ম পলি সঞ্চিত হয়। চলো এরপরে রয়েছে 33-এ। 33-এ রয়েছে মহাদেশের উত্থান। মহাদেশের উত্থান গঠনের প্রধান কারণ কি। যে কন্টিনেন্টাল রিস, এই কন্টিনেন্টাল রিস বা মহাদেশের উত্থানের গঠনের প্রধান, দেখো বলা হয়েছে প্রধান কারণ কি। প্রধান কারণ কিন্তু নদীবাহিত পলির সঞ্চয়। কোথায় রয়েছে, এই যে বি। দেখো নদীবাহিত যে পলি রয়েছে, সেই নদীবাহিত পলি যখনই সঞ্চিত হয়, নদী তো কি করে, নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, নিম্নগতিতে যখন নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয় তখন কিন্তু নদী কিন্তু প্রচুর পরিমাণে পলি বহন করে নিয়ে এসে সমুদ্রের গর্ভে কিন্তু জমা করে। এর ফলে কিন্তু এই মহাদেশের উত্থান গঠনের প্রধান কারণ কিন্তু হলো নদীবাহিত পলির সঞ্চয়। এরপর রয়েছে তোমাদের 34-এ রয়েছে দেখো তোমাদের কন্টিনেন্টাল শিফট। এই কন্টিনেন্টাল শিফট বা মহীসোপান, এর বাংলা হলো দেখো কি, অপর নাম মহীসোপান, অনেকবার হয়েছে। এরপরে কন্টিনেন্টাল স্লোপ রয়েছে, দেখো তোমাদের স্লোপ রয়েছে। মহীঢাল অনেকবার হয়েছে। তো দেখে নিচ্ছি আমরা পরের কোশ্চেন 36, ওশেন ট্রেন্স। এই ওশেন ট্রেন্সের বাংলা অর্থ কি। দেখো ওশেন মানে সমুদ্র, আর ট্রেন্স মানে খাদ, মানে সমুদ্র খাদ বা মহাসাগরীয় খাদ। বি ইজ দ্য কারেক্ট আনসার, সমুদ্র খাদ। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 37-এ বলা হয়েছে মহাসাগরের তলদেশের মানচিত্র তৈরিতে কোন যন্ত্র ব্যবহার করা হয়। দেখো মহাদেশের তলদেশের মানচিত্র তৈরিতে কিন্তু মেইনলি এই সোনার যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়। এরপর রয়েছে দেখো সোনার এর সম্পূর্ণ রূপ কি। সোনার এসে কথার মানে কিন্তু রয়েছে তোমাদের সাউন্ড, এসে সাউন্ড। তারপরে রয়েছে এসে এসও রয়েছে সাউন্ড। দেখে নাও একদম ক্লিয়ারলি বলছি, এসও মানে সাউন্ড, এনএ মানে রয়েছে নেভিগেশন, আর এতে রয়েছে দেখো, এই যে এতে রয়েছে কিন্তু এতে রয়েছে অ্যান্ড, এখানে কিন্তু অ্যান্ড, তারপরে এনে রয়েছে রেঞ্জিং, ঠিক আছে। তার মানে বোঝা গেল যে সোনারের সম্পূর্ণ রূপ হলো সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে। এর সাহায্যে কি করা হয়, এই যে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করা হয়, মানে মানচিত্র তৈরিতে এই সোনার যন্ত্র ব্যবহার করা হয়। 39, দেখো মহীসোপানে খনিজ তেল আহরণকে কি বলা হয়। আমরা জানি মহীসোপান অঞ্চলে প্রচুর প্রচুর পরিমাণে খনিজ তেল সঞ্চিত থাকে। সে তুমি যে কোনো দেশের ক্ষেত্রে হোক না কেন, ঠিক আছে, প্রচুর পরিমাণে খনিজ তেল মহীসোপান অঞ্চলে। যদি তোমরা ঘুরতে যাও যেসব জায়গায়, দীঘা
বা ধরো পুরী কিংবা যে সমস্ত জায়গা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে মহীসোপান স্বল্প ঢালযুক্ত অঞ্চল রয়েছে সেখানে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়। তো এগুলো কিন্তু দেখো এর আহরণকে, এই খনিজ তেল আহরণকে বলা হয় অফশোর ড্রিলিং। ঠিক আছে, উত্তর কিন্তু হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, অফশোর ড্রিলিং। এরপরে রয়েছে তোমাদের 40 নম্বরে রয়েছে মহাসাগরের তলদেশের গঠন সম্পর্কে আধুনিক গবেষণার সর্বাধিক ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? প্রযুক্তির নাম কিন্তু সোনার প্রযুক্তি। আধুনিক গবেষণার ক্ষেত্রে কিন্তু বলেছে সোনার প্রযুক্তি, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন রয়েছে 41-এ, মহাসাগরের তলদেশে সর্বাধিক সমতল অঞ্চল কোনটি? গভীর সমুদ্রের সমভূমি। অনেকবার হয়েছে গভীর সমুদ্রের সমভূমি, অ্যাবেসাল প্লেন। অ্যাবেসাল প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি, ভিভিআই। এই কোশ্চেনটি অনেকবার বলেছি। 42 নম্বরের কোশ্চেনটিতে রয়েছে দেখো তোমাদের মহীসোপানের, দেখো এখানে রয়েছে তোমাদের মহীসোপানের সর্বাধিক কোন অর্থনৈতিক কার্যকলাপ হয়? দেখো মহীসোপান অঞ্চলে কিন্তু বেশিরভাগ কার্যকলাপ হয় কিন্তু মৎস্য আহরণ। এখানে প্রচুর পরিমাণে মহীসোপান রয়েছে, প্রচুর পরিমাণে কি বলবো মগ্ন চড়া রয়েছে, ডগার্স ব্যাংক রয়েছে, সেপিলস ব্যাংক রয়েছে। বিভিন্ন যেই মগ্ন চড়াগুলো রয়েছে সেই মগ্ন চড়ার গভীরতা কিন্তু 200 মিটারের বেশি নয়। সূর্যের আলো প্রবেশ করতে পারে, প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায়। তাই দেখো মহীসোপানের সর্বাধিক অর্থনৈতিক কার্যাবলী হলো কিন্তু মৎস্য আহরণ। আর মৎস্য আহরণের জন্য সব থেকে উপযুক্ত সুইটেবল জায়গা হলো কিন্তু মগ্ন চড়া। মগ্ন চড়াও কিন্তু তোমরা মাথায় রাখবে, গয় নয়, মগ্ন চড়া। এটা কিন্তু পরীক্ষা, এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষা দেবেই, 100% পরীক্ষা দেবে মগ্ন চড়া। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি 23-এ বলা হয়েছে মহাসাগরীয় খাতের গভীরতা সাধারণত কত মিটারের বেশি হয়? দেখো মহাসাগরীয় খাতের গভীরতা সাধারণত কত হয়? দেখো মহীখাত, এখানে কিন্তু মহাসাগরীয় খাত বলেছে। ঠিক আছে, মহাসাগরীয় খাতের গভীরতা 6000 মিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ তোমার সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 44, মহীসোপানের তেল উত্তোলনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? একটু আগে বলেছিলাম অফশোর ড্রিলিং। অফশোর ড্রিলিং অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 45-এ, দেখো মহী উত্থান বা মহাদেশের যে উত্থান, সেই মহাদেশের উত্থান মূলত কিসের দ্বারা ঘটে? একটু আগে আলোচনা করেছিলাম, নদী বাহিত নুড়ি, পলি, বালি, কাদা, কাকর এগুলোর দ্বারা। এরপরে রয়েছে দেখো তোমাদের 46, সমুদ্রের গভীরতা নির্ণয় ব্যবহার করা হয় আধুনিক যন্ত্রটির নাম কি? সোনার যন্ত্র। 3বার হলো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনের জন্য কিন্তু অনেকবার রিপিট হয়। 47, মই ঢালের ঢাল কত ধরনের হতে পারে? খাড়া হতে পারে, দেখো আমরা খাড়া বলতে পারি এবং অতি খাড়াও বলতে পারি। তার মানে বলা যায় কোনো জায়গায় ঢাল খাড়া রয়েছে, আবার খুব খাড়া রয়েছে। ঠিক আছে, তার মানে দু ধরনের তোমরা বলতে পারো, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 48-এ রয়েছে মহাসাগরের তলদেশে কোন অংশে সূর্যালোক প্রায় পৌঁছায় না? দেখো আমরা জানি, আমি বলে দিচ্ছি, দেখো ধরো এটি, আমি একটা চিত্র তোমাদের এঁকে দিচ্ছি। ঠিক আছে, ধরো এই যে চিত্রটি আমি তোমাদের সামনে অঙ্কন করছি, এটি কিন্তু ধরো সমুদ্র, এটা ধরো সূর্য। ঠিক আছে, এটা সূর্য। তো এখানে বলা হয়েছে 200 মিটার। দেখো এটি কিন্তু মহীসোপান। এই মহীসোপানে দেখো 200 মিটার, এর গভীরতা কিন্তু 200 মিটার। এই 200 মিটার পর্যন্ত কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে। আর 200 মিটারের বেশি গভীরতা হলে, দেখো 200 মিটারের বেশি গভীরতা হলে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তার মানে কি বলতো, মহীসোপানের তলদেশে কোন অংশে সূর্যালোক পৌঁছতে পারে না? তার মানে উত্তর কিন্তু হবে গভীর সমুদ্রে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে না। মহীঢালে কিছুটা সূর্যের আলো প্রবেশ করতে পারলেও 200 মিটারের বেশি কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এখানে যা অপশন রয়েছে তোমাদের বলে দিচ্ছি, উত্তর কিন্তু সি হবে। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলছো, 21শে সেপ্টেম্বর তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের ভূগোল রয়েছে সেদিন তোমাদের থার্ড সেমিস্টার। এই থার্ড সেমিস্টারে ভূগোল তোমরা যারা পরীক্ষা দেবে, এই পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এই যে পিডিএফ এর প্রথম পেজ, মানে তোমাদের পিডিএফ যারা নেবে, ইবুক তোমরা যারা নেবে, এই
ইবুক বা এই তোমরা নোটস, ঠিক আছে, এই নোটস তোমরা যারা নেবে, নোটস নিলে কিন্তু তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ পেয়ে যাবে, তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, পুরো নোটস পেয়ে যাবে। আর তোমরা যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে, তবে পেমেন্ট করতে হবে তোমাদের 115 রুপিস। ওকে, চলো দেখে নিচ্ছি 49। মহাসাগরীয় খাতের সৃষ্টি কোন বলের সঙ্গে সম্পর্কিত? দেখো এই কোশ্চেনটি, মহাসাগরীয় খাতের সৃষ্টি কোন বলের প্রভাবে, এই কোশ্চেনটি আমি প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো এই কোশ্চেনটি তোমরা কিন্তু ক্যান্সেল করে দাও, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 50 নাম্বার, এই কোশ্চেন তোমাদের পরীক্ষা দেবে না, ঠিক আছে। মহীসোপানের প্রস্থ কোথায় সর্বাধিক? দেখো দৈর্ঘ্য তোমরা জানো, প্রস্থ জানো। কোন নদী, একটি নদী, এটি কিন্তু দৈর্ঘ্য বরাবর রয়েছে, প্রস্থ মানে আড়াআড়ি, প্রস্থ কথার মানে হলো আড়াআড়ি। বলা হচ্ছে মহীসোপানের প্রস্থ কোথায় সর্বাধিক? দেখো সব থেকে সর্বাধিক কিন্তু রয়েছে আন্টার্কটিক মহাসাগরে। দেখো এখানে লিখে দিচ্ছি আর্কটিক আর্কটিক মহাসাগরে। আর্কটিক কথার মানে হলো তোমরা জানো সুমেরু রয়েছে, কুমেরু রয়েছে, তো সুমেরুকে বলা হয় আর্কটিক মহাসাগর। বিশ্বে মহীসোপানের প্রস্থ সর্বাধিক রয়েছে উত্তর রাশিয়ার সাইবেরিয়ার সংলগ্ন আর্কটিক মহাসাগরে। সাইবেরিয়ার সোপান নামক এই মহীসোপানটি পৃথিবীর বৃহত্তম মহীসোপান। 51, মহীসোপানের প্রান্তভাগকে কি বলা হয়? দেখো মহীসোপানের প্রান্তভাগকে বলা হয় শিফট ব্রেক। মহীসোপানের প্রান্ত বা শেষ ভাগকে বলা হয় শিফট ব্রেক। ওকে, চলো এরপরে রয়েছে তোমাদের 52। দেখো 52তে রয়েছে মহাসাগরীয় খাতে প্রধানত কোন প্রক্রিয়া ঘটে? দেখো মহাসাগরীয় খাতে প্রধানত প্লেট নিমজ্জন ঘটে, ঠিক আছে। মহাসাগরীয় বলেছে এটি মহাদেশীয়, মনে করো এটি মহাদেশীয় প্লেট, আর এটি মহাসাগরীয় প্লেট। বলা হয়েছে মহাসাগরীয় খাতে প্রধানত কোন প্রক্রিয়া ঘটে? প্লেটের নিমজ্জন ঘটে, এটি কিন্তু প্লেট, এই প্লেটে কিন্তু নিমজ্জন মানে নিচ দিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, নিমজ্জন ঘটে। এরপরে তোমাদের দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন রয়েছে 53। দেখো এই কোশ্চেনটা অনেকবার হয়ে গেছে, দেখো সূক্ষ্মপলি। এরপরে রয়েছে দেখো তোমাদের 54। মহাসাগরের তলদেশে দীর্ঘ পর্বতমালাকে কি বলা হয়? দেখো মহাসাগরের তলদেশে দীর্ঘ পর্বতমালাকে বলা হয় মিড ওশেনিক রিজ, ঠিক আছে, মধ্য মহাসাগরীয় শৈলশিরা। এই কোশ্চেনটি তোমাদের কিন্তু 100% দেবে, ঠিক আছে। মহাসাগরীয় তলদেশের দীর্ঘ পর্বতমালাকে কি বলা হয়? পর্বতমালাকে বলা হয় মিড ওশেনিক রিজ, অর্থাৎ মধ্য আটলান্টিক শৈলশিরা। এটি রয়েছে কিন্তু বিখ্যাত একটি মধ্য আটলান্টিক শৈলশিরা রয়েছে কিন্তু আটলান্টিক মহাসাগরের যে মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা, সেটি কিন্তু পৃথিবীর বিখ্যাত একটি শৈলশিরা, ঠিক আছে, সব থেকে দীর্ঘতম এবং সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে আটলান্টিক মহাসাগরের মধ্য আটলান্টিক শৈলশিরা। এরপরে মিড ওশেনিক রিজ, মধ্য আটলান্টিক শৈলশিরা মূলত কোথায় সৃষ্টি হয়? অপসরীয় প্লেট সীমানায়, ঠিক আছে। অপসরীয় প্লেট সীমানা কথার মানে হলো এই একটি প্লেট রয়েছে আর এই একটি প্লেট রয়েছে, এই দুটি প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, তখন এর মধ্য থেকে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে সমুদ্রের মধ্যে বিভিন্ন পর্বত শ্রেণী তৈরি করে। ঠিক সেই হিসেবেই বা সেইভাবে তৈরি হয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা। এরপরে রয়েছে তোমাদের 56তে রয়েছে মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির ফলে গঠিত পর্বতকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে, দেখো উত্তর কিন্তু হবে তোমাদের সি মাউন্ট, অবশ্যই সি মাউন্ট, সামুদ্রিক পর্বত। 57, সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত পৌঁছে গেলে সি মাউন্টকে কি বলা হয়? দেখো সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত যখন পৌঁছে যায়, কোনো ধরো এই যে সমুদ্র, এটা জলভাগ, সমুদ্রের জলভাগ, ঠিক আছে, কোনো আগ্নেয়গিরি বৃদ্ধি পেতে 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 যখন সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত পৌঁছে যায়, দেখো সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত যখন পৌঁছে যায়, তখন কিন্তু দ্বীপ তৈরি হয়, ঠিক আছে। তখন সি মাউন্টকে কি বলা হয়? সি মাউন্টকে বলা হয় দ্বীপ বলা হয়, ঠিক এরকম কিন্তু পৌঁছে যায় সমুদ্রের পৃষ্ঠের উপরে, তখন একে দ্বীপ বলা যায়, ঠিক আছে। সে আগ্নেয়গিরির ফলে হতে পারে, অন্যান্য কারণেও কিন্তু হতে পারে। এরপরে তোমাদের রয়েছে, দেখো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। পরের কোশ্চেন, সমুদ্রের
এখানে রয়েছে দেখো সমুদ্র তলের সমতল শীর্ষ যুক্ত নিমজ্জিত আগ্নেয় পর্বতকে কি বলা হয়? 100% এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা দিতে চলছে। গায়ট বা গিয়ট বলা হয়, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 59 রয়েছে মহাসাগরের তলদেশের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কোনটি? সি ফ্লোর স্প্রেডিং। ঠিক আছে, হেরি হেস। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, সি ফ্লোর স্প্রেডিং। ঠিক আছে, হেরি হেস এই ধারণা দিয়েছে দেখো 1960 থেকে 62 দিকে হেরি হেস। ওকে, সি ফ্লোর স্প্রেডিং কথার মানে হলো সমুদ্রের তলদেশের বিস্তার। এরপরে রয়েছে তোমাদের 60-এ সি ফ্লোর স্প্রেডিং এর ধারণার প্রবক্তা কিন্তু এই যে একটু আগে বললাম হেরি হেস 1960-এর দশকে। চলো এরপরে রয়েছে তোমাদের মধ্য আটলান্টিক শৈলশিরা প্রধানত কোন ধরনের সীমানায় দেখা যায়? অপসারী প্লেট সীমানায় দেখা যায়। অপসারী মানে দুটি প্লেট যখন দুদিকে সরে যাবে তখন তার মাঝখানের ফাটল দিয়ে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে। এরপরে 62, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হলো আন্দিস পর্বত। ঠিক আছে, আন্দিস পর্বত। ওকে, এখানে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা বলেছে। আর সমুদ্রে বললে কিন্তু মধ্য আটলান্টিক শৈলশিরা হবে। ঠিক আছে, মধ্য আটলান্টিক। সমুদ্রে বললে কিন্তু মধ্য আটলান্টিক শৈলশিরা মানে মিড ওশেনিক রিজ, মধ্য আটলান্টিক শৈলশিরা সমুদ্রে বললে। আর পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা বললে তোমরা বলবে টোটাল স্থলভাগের দিক দিয়ে আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার চিলিতে রয়েছে। এটি কিন্তু বিশেষ করে দক্ষিণ আমেরিকার চিলিতে রয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 63, সমুদ্রের তলে নতুন ভূত্বক কোথায় সৃষ্টি হয়? দেখো এটি কিন্তু মধ্য আটলান্টিক শৈলশিরায় তৈরি হয়, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। 64, সমুদ্র তলের সব থেকে গভীরতম খাত কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত, যার গভীরতা 10,133 মিটার। ওকে, 33 মিটার। এরপরে তোমাদের রয়েছে দেখো মারিয়ানা খাদের গভীরতম অংশের নাম কি? চ্যালেঞ্জার ডেপথ রয়েছে মারিয়ানা খাদের গভীরতম অংশ, যার গভীরতম অংশই কিন্তু এটা। এরপরে রয়েছে দেখো মহীসোপানের প্রস্থ কোথায় সব থেকে কম? মহীসোপানের প্রস্থ সব থেকে কম কিন্তু দেখো প্রস্থ মানে পাশাপাশি সব থেকে মহীসোপানের প্রস্থ সব থেকে কম কিন্তু চিলির উপকূলে খুবই সংকীর্ণ থাকে। মহীসোপান কিন্তু খুবই সংকীর্ণ চিলির উপকূলে। চলো রয়েছে তোমাদের 67, মহাসাগরের তলদেশে বিচ্ছিন্ন আগ্নেয় পর্বতগুলোকে কি বলা হয়? সি মাউন্ট বলা হয়, সামুদ্রিক পর্বত বলা হয়। ওকে, এগুলো কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় থাকে। 68, সমতল শীর্ষযুক্ত নিমজ্জিত সি মাউন্টের অপর নাম কি? দেখো গিয়ট বা গায়ট। ঠিক আছে, গিয়ট বা গায়ট মাথায় রাখবে। সমতল শীর্ষযুক্ত নিমজ্জিত সি মাউন্টেন, দেখো এটি কিন্তু সমুদ্রের সি লেভেল। ঠিক আছে, আর পর্বতগুলো তৈরি হয় এরকম পর্বতগুলো তৈরি হয় উপরের ভাগটা টেবিলের মতো সমতল এবং প্রান্তভাগ খাড়া। এই ধরনের পর্বতকে বলা হয় কিন্তু গায়ট বা গিয়ট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এটি বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 69, মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির ক্রিয়ায় সৃষ্টি হয় কি? দেখো মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির ক্রিয়ায় সৃষ্টি হয় কিন্তু মধ্য আটলান্টিক শৈলশিরা, অনেকবার হয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা বা মিড ওশেনিক রিজ। এরপরে 70 রয়েছে দেখো মহাসাগরের তলদেশের গঠন নির্ণয়ে প্রতিধ্বনি পদ্ধতির নাম কি? সোনার বলা হয়েছিল তোমার। এই যে সোনার রয়েছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার, সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের মহাসাগরের তলদেশের মানচিত্রকে কি বলা হয়? মহাসাগরের তলদেশের যে মানচিত্র তৈরি করা হয়, সমুদ্রের তলদেশের যে মানচিত্র তৈরি করা হয়, সেই মানচিত্র তৈরি করাকে বলা হয় বেথিমেট্রিক ম্যাপ। ঠিক আছে, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, বেথিমেট্রিক মানে গভীরের দিক দিয়ে সমুদ্রের গভীরের মানচিত্র। ঠিক আছে, যাকে বলা হয় বেথিমেট্রিক ম্যাপ।
ঠিক আছে। এরপরে তোমাদের প্রথমেই বললাম যারা এই পিডিএফ নেবে, সম্পূর্ণ তোমরা পিডিএফ একটি হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপের থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার পর তোমরা জেরক্স করে নিতে পারবে। এই নোটস তোমরা পড়লে কিন্তু দেখো আর তোমাদের কোনো টেক্সট বই, তারপরে রয়েছে তোমাদের বাজার চলতি বই, কোনো পিডিএফ এর কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, কোনো সাজেশনের দরকার হবে না। এরপরে রয়েছে বেথিমেট্রিক। এই বেথিমেট্রিক বলতে কি বোঝায় দেখো, সমুদ্রের গভীরতা পরিমাপের বিজ্ঞানকে। ঠিক আছে, চলো এরপরে রয়েছে 73-এ মহাসাগরের তলদেশে লাভা জমে কোন ভূমিরূপ তৈরি করে। দেখো, মধ্য আটলান্টিক শৈলশিরা, মিড ওশেনিক রিজ বা মধ্য আটলান্টিক শৈলশিরা কিন্তু তৈরি করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 78-এ বলা হয়েছে সমুদ্র তলের বিস্তৃত সমভূমি গঠনের প্রধান কারণ কি। দেখো, সূক্ষ্ম পলির সঞ্চয়। উত্তর কিন্তু হবে তোমাদের এই বি ইজ দা কারেক্ট আনসার, সূক্ষ্ম পলির সঞ্চয়। এরপরে 75-এ রয়েছে দেখো তোমাদের মহীসোপানের শেষ সীমানাকে কি বলা হয়। শিফট ব্রেক। মহীসোপানের শেষ সীমানাকে বলা হয় শিফট ব্রেক, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। 76-এ রয়েছে দেখো মহাসাগরের তলদেশের সব থেকে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি। মহীসোপান বা শিফট, কন্টিনেন্টাল শিফট। ঠিক আছে, এই কন্টিনেন্টাল শিফট বা মহীসোপান অঞ্চল হলো অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। 77 মহাসাগরের তলদেশ তেল ও গ্যাসের ভান্ডার প্রধানত ভান্ডার কোথায়। দেখো, উত্তর কিন্তু মহীসোপান অঞ্চলই হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, 100% কিন্তু আসার মতো রয়েছে এই কোশ্চেনটি, যে সমুদ্রের কোন অংশে তেল এবং গ্যাসের বা কয়লা বা অন্যান্য খনিজ পদার্থ কিংবা মৎস্য পাওয়া যায়। তোমরা একদম ডিরেক্ট তোমরা বলে দেবে মহীসোপান অঞ্চলে। ঠিক আছে, এখানে কিন্তু মহাসাগরের তলদেশে তেল এবং গ্যাসের ভান্ডার কোথায় পাওয়া যায়, এই যে মহীসোপান অঞ্চলে। বোঝা গেল। এরপরে রয়েছে তোমাদের দেখো 3টি কোশ্চেন রয়েছে। দেখো, এই কোশ্চেনটি আর হয়েছে যে মহাদেশের যে উত্থান, এই মহাদেশের যে উত্থান হয়, এই উত্থানের কারণ কি, প্রধানত কি দিয়ে হয়। সূক্ষ্ম অবক্ষেপণ বা পলির দ্বারা হয়। এরপরে আর 2টি কোশ্চেন রয়েছে দেখো তোমাদের প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী সমুদ্র তলদেশের সৃষ্টি ও ধ্বংসের প্রধান কারণ কি। দেখো, প্লেট টেকটনিক থিওরি অনুসারে সমুদ্রের সৃষ্টি এবং ধ্বংসের কারণ হলো কিন্তু প্লেটের গতি বা প্লেটের চলন। এই প্লেটের চলন, অর্থাৎ অভিসারী প্লেট রয়েছে, অভিসারী প্লেট, দুটি প্লেট যখন পরস্পর দিকে এগিয়ে আসবে তখন তাকে অভিসারী প্লেট বলে। সরি। আর অপসারী প্লেট কি বলতো, অপসারী বা ডাইভার্জেন্ট প্লেট। দুটি প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে যাবে তখন তাকে বলা হয় কি, অপসারী প্লেট। এই প্লেট দেখো, এই প্লেট টেকটনিক থিওরি অনুসারে সমুদ্রের সৃষ্টি এবং ধ্বংসের প্রধান কারণ কিন্তু প্লেটের গতি। ঠিক আছে, প্লেটের গতি। এরপর আমরা লাস্ট কোশ্চেন দেখে নিচ্ছি। আজকে লাস্ট কোশ্চেন রয়েছে মহাসাগরের তলদেশ সম্পর্কে আধুনিক ধারণার প্রতিষ্ঠায় সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য কোনটি। অর্থাৎ সমুদ্রের তলদেশের সম্পর্কে সর্বাধুনিক ধারণার প্রতিষ্ঠা বা গুরুত্বপূর্ণ তথ্য কোনটি বা থিওরি কোনটি। সি ফ্লোর স্প্রেডিং, সমুদ্রের তলদেশের বিস্তার। ঠিক আছে, সমুদ্রের তলদেশের বিস্তার, এর বাংলা হলো সমুদ্রের তলদেশের বিস্তার। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের প্রথমেই বললাম তোমরা যারা 2026 এবং 27 সেশনে, অর্থাৎ এই 2026-এর সেপ্টেম্বরে তোমরা যারা পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার পিডিএফ, এই যারা পিডিএফ নেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ডাউনলোড করে নিতে পারবে, ইভেন জেরক্স করে নিতে পারবে, এবং নোটস আকারে তোমরা কিন্তু পড়তে পারবে। তোমরা একদম হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপে তোমাদের 1 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। যারা পেমেন্ট করবে 115 টাকা, তারা কিন্তু এই নাম্বারে করবে। কেউ যদি তোমরা কিউআর কোড চাও, অবশ্যই কিউআর কোড পাঠিয়ে দেবো। কোনো ফেক নয়, কোনো কিছু নয়, নির্দ্বিধায় তোমরা কিন্তু এই পিডিএফ নিতে পারো ফাইনাল পরীক্ষার জন্য থার্ড সেমিস্টার। তো তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই আমাকে জানিয়ে দিও, কমেন্ট করো। আর দেখো, তোমাদের কিন্তু আজকে করালাম
তোমাদের কিন্তু এটি কিন্তু ভূগোলের থার্ড সেমিস্টারের ইউনিট 4 দিয়েছি জলমণ্ডল। এরপরে এই জলমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারের মধ্যে কিন্তু পার্ট 2 থাকবে, পার্ট 3 থাকবে, পার্ট 4 থাকবে। চারটি পার্ট থাকবে তোমাদের এখান থেকে। যারা অবশ্যই যারা নতুন আছো অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। সামনে পরীক্ষা, তোমরা ভালোভাবে দিও। বেস্ট অফ লাক।